আজকে আমরা পর্যায় সারণী পড়ছি। পর্যায় সারণী দেখো, এই যে তিনটে মৌল লিখলাম, কি মৌল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে এখানে লিখছি ফ্লোরিন, 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 ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই যে তিনটি মৌল লিখলাম, এই তিনটি মৌলের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে। কি মিল আছে? আমি ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল, এদিকটা দেখো, ভৌত ধর্ম এদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যদি ভৌত ধর্ম দেখি, এরা প্রত্যেকে কঠিন, প্রত্যেকে ধাতু। রাসায়নিক ধর্ম মিল কিরকম? প্রত্যেকের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেক পরমাণুর বাইরের কক্ষে একটা, দেখাচ্ছি তোমার পরে। প্রত্যেকের পরমাণুর বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকের যোজ্যতা 1। হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে দাতব হ্যালাইড যৌগ গঠন করে। আবার কি হচ্ছে, এই যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলোর প্রত্যেকে একটা করে ইলেকট্রন বর্জন করে। এরা প্রত্যেকে 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 একটি করে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে পরিণত হয়। প্রত্যেকে একটি করে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে, সবার ক্ষেত্রে একই জিনিস হবে। এবার দেখো, আমি লিথিয়াম পরমাণু দিলাম। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। পরমাণু ক্রমাঙ্ক 3 মানে এর নিউক্লিয়াসে 3টি ধনাত্মকধর্মী প্রোটন কণা আছে। লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 3টি ধনাত্মকধর্মী প্রোটন কণা আছে। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 মানে সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে 11টি ধনাত্মকধর্মী প্রোটন কণা আছে। পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 19 মানে এর নিউক্লিয়াসে 11টি ধনাত্মকধর্মী প্রোটন কণা আছে। এবার নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, বিভিন্ন কক্ষপথে ঠিক সেই কটা ইলেকট্রন থাকে। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়? কে কক্ষপথে 2টি, কে এল, এল কক্ষপথে 1টি। প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। সেই হিসাবে আমার বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টো হলো, প্রথমে কে কক্ষপথ, তারপরে কক্ষপথে একটা ইলেকট্রন। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। এর ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 1টি। এই যে এম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে, বিভিন্ন কক্ষপথে সেই কটা ইলেকট্রন থাকে। পটাশিয়ামের কথা যদি ভাবি, পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19। এর ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 19 না 9, মানে 2 আর 8 10, 10 আর 9 19 হবে না। শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকে না। শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন, 8টি দিলাম, এন কক্ষপথে, সেই এন কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এদের মধ্যে মিল আছে। এরা প্রত্যেকে একটা করে ইলেকট্রন বর্জন করলে পরে কি হবে? ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। যেমন লিথিয়াম যদি কি করে, একটা ইলেকট্রন বর্জন করে Li+ হবে। যদি সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে Na+ হবে। পটাশিয়াম যদি একটি ইলেকট্রন বর্জন করে K+ হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। রাসায়নিক ধর্মের মিল আছে। এরকম
হ্যালোজেন যে মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলো কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ফ্লোরিন, ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন। এই যে মৌলগুলো আছে, এই ফ্লোরিনের বাইরের ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? এর পরমাণু ক্রমাঙ্ক তোমার গিয়ে 9। ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 9। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক, ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? এটা হচ্ছে ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক 35। ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক 35। মজার একটা বিষয় হলো, এদের যেমন ফ্লোরিন, এই ফ্লোরিনের এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 9। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টি, এল কক্ষে 7টি। অর্থাৎ এই যে একটা কক্ষপথ কে, এখানে দুটো ইলেকট্রন থাকবে, কে এল, এই কক্ষপথের 7টা, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে। যদি আমি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন Cl, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, এটা কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, এল কক্ষপথে 8টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। কে এল এম, এম কক্ষপথে কটা ইলেকট্রন হবে? 7টি। তাহলে এখানে প্রথম কক্ষপথ কে, এখানে দুটো ইলেকট্রন হলো। তারপরে কক্ষপথ কি হবে? এটা কে হলো এল, এল কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকবে। 2 3 4 5 6 7 8। কে এল এম, এম কক্ষপথে সর্বাধিক 7টা ইলেকট্রন, সর্বাধিক না 7টাই আছে। 3 4 5 6 7। তাহলে ফ্লোরিনেরও বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন, এরকম ক্লোরিনেরও বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন হলো? 7টা। এরপরে যদি আমরা ব্রোমিনের কথা ভাবি, ব্রোমিন, ব্রোমিন এর ইলেকট্রন বিন্যাস, ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে দুটো হবে, এল কক্ষপথে 8টা হবে। কত হলো? 8 আর 2 10। কে এল এম, এম কক্ষপথে 18টি। আর আর কত? কে এল এম এন, এন কক্ষপথে 7টি, 7টা ইলেকট্রন থাকবে। তো এই যে 2n² সূত্র দিয়ে সেটা ঠিক করে কোন কক্ষপথে কটা ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে। 2n², Na1 মানে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা প্রথম কক্ষপথ, সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে। তারপরে কক্ষপথ কি আছে? কে, এটা প্রথমটা কে, তারপরে এল, এল কক্ষপথে 8টি, 2 3 4 5 6 7 8।
তারপরে কক্ষপথে কি আছে এম 18টি ইলেকট্রন থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 তারপরে কক্ষপথ কি আছে এল এম এন 7টি ইলেকট্রন থাকবে 2 3 4 5 6 7 তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি হলো ক্লোরিন হোক ক্লোরিন হোক ব্রোমিন হোক প্রত্যেকেরই বাইরের কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে এরা প্রত্যেকেই কি করবে যেমন ফ্লোরিন কি করবে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে F মাইনাস আয়নে পরিণত হবে এটা হয় ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে বাইরের কক্ষপথ 8টা ইলেকট্রন হয়ে যায় ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায় ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয় ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে Br মাইনাস আয়নে পরিণত হয় এদের প্রত্যেকের যোজ্যতা 1 এদের প্রত্যেকের যোজ্যতা কত 1 ওই যে যোজ্যতার ব্যাপারটা কি বললাম এই যে এখানে বললাম যোজ্যতা কোন মৌলের একটি পরমাণু যে কয়টি H বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে যৌগ গঠন করে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে বলে ওই পরমাণুটির যোজ্যতা কোন মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে বলে ওই পরমাণুটির যোজ্যতা NaCl এই যে যৌগটা আছে সোডিয়ামের যোজ্যতা 1 এখানে N এর যোজ্যতা 1 কেন এই সংজ্ঞা অনুসারে কারণ একটি Na পরমাণু একটি Cl পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করেছে একটি Na পরমাণু একটা Cl পরমাণু যুক্ত NaCl যৌগ গঠন আবার দেখো আবার যদি এদিকে চিন্তা করি আমি CaCl2 এখানে কি হলো ক্যালসিয়ামের একটি পরমাণু ক্যালসিয়াম যোজ্যতা নজরের দিকে ক্যালসিয়াম এর যোজ্যতা কত বলবো 2 কেন বলবো কারণ Ca এর একটি পরমাণু কি হয়েছে Cl এর দুটি পরমাণুর সঙ্গে Cl এর দুটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কি করেছে CaCl2 যৌগ গঠন করেছে ক্যালসিয়ামের যোজ্যতা 2 ক্যালসিয়ামের একটি পরমাণু দুটি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে অর্থাৎ এই যৌগটাতে যদি মনে করো এটা একটা ক্যালসিয়াম হয় নজরের দিকে এটা মনে করো ক্যালসিয়াম পরমাণু আছে এখানে একটা ক্লোরিন পরমাণু থাকবে এদিকে একটা ক্লোরিন পরমাণু থাকবে এটা একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এই হচ্ছে CaCl2 যৌগ আমরা যদি NF HCl এর কথা বলবো HCl এর নাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হলে গ্যাসীয় অবস্থা থাকলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর যদি তরল আকারে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের বোঝা যাচ্ছে না এটা তরল না গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিডই ভাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে H এর যোজ্যতা কত H মানে হাইড্রোজেন H এর যোজ্যতা কেন এক বললাম কারণ H
এইচ এর একটি পরমাণু, কারণ এইচ এর একটি পরমাণু কি হয়েছে, একটি Cl পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে HCl যৌগ গঠন করেছে। H এর যোজ্যতা 1, কারণ H এর একটি পরমাণু একটি Cl পরমাণুর সঙ্গে যুক্ত যৌগ গঠন করেছে। আবার Cl এর যোজ্যতা কত? Cl এর যোজ্যতা কত বলবো? 1, কারণ কোন মৌলের একটি পরমাণু যে কয়টি H বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত এরকম কথা বলা আছে না? তাহলে Cl এর যোজ্যতা 1, কারণ Cl এর একটি পরমাণু একটি H পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, H পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে HCl যৌগ গঠন করেছে। HCl যৌগ গঠন করেছে। আমরা যেটা বলছিলাম, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই তিনটার মধ্যে রাসায়নিক ধর্মে মিল আছে। আবার এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের মধ্যে রাসায়নিক ধর্মে মিল আছে। বর্তমানে 118টি মৌল আবিষ্কার হয়েছে। 118টি মৌল যে আবিষ্কার হয়েছে, আজ থেকে তো 200 বছর আগে এতগুলো ছিল না। ধর 40-50টা মৌল আবিষ্কার হয়েছিল, বা 50টা মতোই হবে। আজ থেকে 200 বছর আগে 50টা মৌল আবিষ্কার হয়, পরে আস্তে আস্তে সংখ্যা বেড়েছে। এই যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল, তার মধ্যে ওই তখনকার আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে এরকম বিজ্ঞানীরা দেখলো যে যে মৌলগুলো আমরা পাচ্ছি তাদের মধ্যে কিছু কিছু মৌলের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। কাদের মধ্যে ধর্মের মিল পাওয়া যাচ্ছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের মধ্যে ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তা এবার বিজ্ঞানীরা চিন্তা করলো, যদি সমধর্মী মৌলগুলোকে এক জায়গায় রাখা সম্ভব হয়, তাহলে পরে একটি পরমাণুর যদি আমরা ধর্ম জানা থাকে, বাকিগুলোর আলাদা করে জানা দরকার হবে না। কথাটা বোঝা গেল? আমি তোমাকে মুখস্থ করতে বললাম যে এই লিথিয়ামের যোজ্যতা 1। লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করে কি করে? Li প্লাস আয়নে পরিণত হয়। লিথিয়ামের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে। লিথিয়াম হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে কি করে? হ্যালাইড যৌগ গঠন করে।
হ্যালাইড যৌগ গঠন করে। লিথিয়াম হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ গঠন করে। তাকায় দেখে লিথিয়ামের, যেমন লিথিয়াম যদি ক্লোরিনের সঙ্গে দেখা পায়, ক্লোরিন একটা হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালোজেন মৌল। যদি এটার সঙ্গে বিক্রিয়া করে LiCl, লিথিয়াম ক্লোরাইড, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 দাও, এখানে 2 দিয়ে দাও, এটা হবে। লিথিয়াম যদি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে LiBr, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম ব্রোমাইড, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 হবে। লিথিয়ামের সঙ্গে যদি আয়োডিনের বিক্রিয়া হয় বা ফ্লোরিনের বিক্রিয়া হয়, লিথিয়াম ফ্লোরাইড, এখানে 2 দাও, এখানে 2, লিথিয়াম ফ্লোরাইড। এই বিষয়গুলো যখন আমরা জানলাম, মুখস্থ করলাম। কি মুখস্থ করলাম? লিথিয়ামের যোজ্যতা 1, তাই তো হচ্ছে। লিথিয়াম এখানে কি করছে? লিথিয়াম একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে। লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে, লিথিয়াম যদি কি করে, একটা ইলেকট্রন বর্জন করে Li+ আয়নে পরিণত হয়। লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের পরমাণু গঠন দেখালাম একটু আগে, বাইরের কক্ষতে একটা ইলেকট্রন। লিথিয়াম হ্যালোজেন মৌলের সঙ্গে সঙ্গে হ্যালাইড যৌগ গঠন, এটা লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম ক্লোরাইড। যখন এটা মুখস্থ হয়ে গেল, এবার তোমাকে আলাদা করে, মানে ওই যে সোডিয়াম এবং পটাশিয়াম, এদের ধর্ম আলাদা করে আর মুখস্থ রাখা দরকার হবে না। কি দরকার হবে না? এই সোডিয়ামের বাইরের কক্ষপথে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের মিল আছে, লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের মিল আছে, তাহলে সোডিয়ামের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? একটা। পটাশিয়ামের বাইরের কক্ষপথে একটা। লিথিয়ামের যোজ্যতা 1, তাহলে সোডিয়ামের যোজ্যতা 1 হবে, পটাশিয়ামের যোজ্যতা 1 হবে। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হবে, পটাশিয়াম একটা ইলেকট্রন বর্জন করে K+ আয়নে পরিণত হবে। বিজ্ঞানীরা এটাই করার চেষ্টা করলো যে সমধর্মী মৌলগুলোকে এক জায়গায় রাখলে পরে আর প্রত্যেকটা মৌলের ধর্ম সম্পর্কে আলাদা করে তথ্য মাথায় রাখা দরকার নেই। সেই কথা মাথায় রাখতে গিয়ে 1817 সালে বিজ্ঞানী ডোবেনিয়ার তার ত্রয়ী সূত্র নিয়ে এলেন। 1817 সাল, আর বিজ্ঞানী 1817 সালে 17 সালকে ডোবেনিয়ার ত্রয়ী সূত্র নিয়ে এলেন। ত্রয়ী সূত্র দিলেন। ত্রয়ী সূত্রটা কি? মৌলগুলোকে, সমধর্মী মৌলগুলোকে হবে, সমধর্মী মৌলগুলিকে সমধর্মী মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, সমধর্মী মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে পারমাণবিক সমধর্মী 3টি মৌল লিখতে হবে। সমধর্মী 3টি মৌল, সমধর্মী 3টি মৌল, সমধর্মী 3টি মৌল, সমধর্মী 3টি মৌল পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব, মাঝের মৌলটির
পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের গড় মানের সমান, গড় মানের প্রায় সমান। রবিনিয়ার কি বললেন? সমধর্মী তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। তাকাও এদিকে, এটা এলআই মানে লিথিয়াম, এর পারমাণবিক গুরুত্ব 7। Na মানে সোডিয়াম, এর পারমাণবিক গুরুত্ব 23। K মানে পটাশিয়াম, এর পারমাণবিক গুরুত্ব 39। দেখো তো এখানে এটা হচ্ছে কিনা। যদি এই 23 সমান কি 7 প্লাস 39/2 হচ্ছে না? 7 আর 39 যোগ করলে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23ই তো হয়। তাহলে ডোবিনিয়ারের তৈরি সূত্রটা ঠিকই আছে। আবার যদি আমরা এদিকে লিখি ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিনের ক্ষেত্রে দেখি ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 19, ক্লোরিনের ক্ষেত্রে 35.5, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? 35.5। ব্রোমিনের ক্ষেত্রে 79.9। এবার দেখো তো 19 আর 79.9 এইটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, কি দাঁড়ায়? 9 9 18, 9 9 18 ব্রোমিন, 9 9 18, 18 1, 7 আর 8 আর 9। ক্লোরিন, আচ্ছা ক্লোরিন ব্রোমিন আয়োডিন কেন? এটা না, ক্লোরিনটা বাদ দে। ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? 35.5, ব্রোমিন 79.9, আর এটা 126.9 আছে। 126 আয়োডিনের পারমাণবিক গুরুত্ব 126.9। এই দুটো যোগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? যোগ করে 2 মানে 35.5, 126.9 ভাজিত 2 কত? দেখতো 9 5 14 4 আর থাকবে 1, 5 আর 6 11, তো 12 আর থাকলো। আর কি করছি, ভুলভাল করছি না, ঠিকই আছে, 12 ঠিক আছে। 2 আর 3 2 আর 3 5, হাতে চলে 1 6, 162.4। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8 2 16, 8 2 16, 2 মানে 81.2। এই 81.2টা কি হচ্ছে? 79.9 এর এই প্রায় কাছাকাছি। উনি তো তাই বলেছেন, মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের প্রায় সমান। অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের প্রায় সমান। এখানে পুরো মিলে গেছে, ওখানে প্রায় সমান হচ্ছে। তাহলে ডোবেনিয়ার 1817 সালে তখনকার যে মৌলগুলো তিনি পেয়েছিলেন বা বিজ্ঞানী তখন জানতো, তখনকার সময় যে বিজ্ঞানী যারা ছিলেন তারা যে মৌলগুলো জানতো, তাতে কি হলো? ডোবেনিয়ারের তৈরি সূত্র কিছু কিছু কিন্তু ঠিকই আছে। যে সমধর্মী মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান।
এটা যেমন হলো, আবার এদিকে দেখো ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদেরও তো রাসায়নিক ধর্ম মিল আছে। এদেরও রাসায়নিক ধর্ম, প্রত্যেকের বাইরে কক্ষপথে একটা করে ইলেকট্রন, 7টা করে ইলেকট্রন আছে। প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। রাসায়নিক ধর্ম মিল আছে। ফ্লোরিনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 19, ক্লোরিনের 35.5, ব্রোমিনের হচ্ছে 79.9। এবার যদি আমি কি করি, 19 আর 79.9 যোগ করে 2 দিয়ে ভাগ করি, এটা কত হচ্ছে? 0.9। 9 আর 9 18 8, 8 থাকলো 1, 7 আর 8 আর 9 বাই 2, 49.45 হচ্ছে এটা। এখানে কি প্রায় সমান হচ্ছে না? মাঝের মৌল ক্লোরিন, এর সঙ্গে কি এই অন্য দুটো মৌলের পারমাণবিক গুরুত্ব গড় মানের প্রায় সমান হচ্ছে? অনেক পার্থক্য হচ্ছে। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি, ডোবেনিয়ারের সেই সময় 4টা সেটের ক্ষেত্রে সত্য হয়েছিল। 4টা সেট, এটা একটা দেখালাম, এটা আরো দুটো সেট আছে। 4টি সেটের ক্ষেত্রে তার সূত্রটা প্রযোজ্য হয়েছিল, বাকি মৌলগুলোর ক্ষেত্রে হয়নি। যার ফলে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বাতিল হয়ে গেছে, পরবর্তী সময় আর গৃহীত হয়নি। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বাতিল হয়ে গেছে কেন? ডোবেনিয়ার যে ত্রয়ী সূত্রটা দিয়েছিলেন, সেই ত্রয়ী সূত্র অনুসারে 4টি সেট আমরা এখানে দেখালাম, লিথিয়াম, সোডিয়াম, পড়া যায় একটা সেট, এটা একটা সেট হলো, এটা একটা সেট, আবার এটা একটা সেট, এরকম আরো দুটো সেট আছে। এদের ক্ষেত্রে প্রযোজ্য হলো, বাকিদের ক্ষেত্রে হয়নি। যেমন এখানে দেখতে পাচ্ছ হয়নি, যার ফলে ত্রয়ী সূত্র বাদ হয়ে যায়। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বাদ হওয়ার পরে এরপরে 1866 সাল তখন এলেন নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড কি করলেন, একটা নতুন সূত্র দিল, সেটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। খাতা পেন বার কর, কি করতে এসেছিস? নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্র হচ্ছে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, পারমাণবিক গুরুত্ব বাড়বে, সামনের দিকে এগোবো, সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়, একই রকম ধর্মের মৌল পাওয়া যাবে। কিরকম? হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব 1, হাইড্রোজেনের পরে কি আছে? লিথিয়াম, পারমাণবিক গুরুত্ব 7। লিথিয়াম যার মনে থাকবে না সে লিখে নেবে, বা মুখে বলছি কথাগুলো লিখে নেবে। লিথিয়াম। বিই বেরিলিয়াম, পারমাণবিক গুরুত্ব 9। বেরিলিয়াম পারমাণবিক গুরুত্ব 9। বোরন পারমাণবিক গুরুত্ব 10.8। বোরন সি মানে কার্বন, পারমাণবিক গুরুত্ব 12। এন মানে নাইট্রোজেন, পারমাণবিক গুরুত্ব 14। ও মানে অক্সিজেন, পারমাণবিক গুরুত্ব 16।
এফ, এফ মানে ফ্লোরিন, পারমাণবিক গুরুত্ব 19, এটা মুখস্থ করা আছে। এইচ হাইড্রোজেন, পারমাণবিক গুরুত্ব 1, এলআই লিথিয়াম, পারমাণবিক গুরুত্ব কত 7, লিথিয়াম। বিই বেরিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম পারমাণবিক গুরুত্ব 9, বোরন পারমাণবিক গুরুত্ব 10.8। এরপরে ক্লোরিনটা এখানে দিলাম কেন, ক্লোরিন ওখানে হবে না, এখানে আসবে, হাইড্রোজেনের নিচে আসবে। এটা ক্লোরিন, পারমাণবিক গুরুত্ব হচ্ছে 19। এরপরে সোডিয়াম, সোডিয়াম Na, Na মানে সোডিয়াম, পারমাণবিক গুরুত্ব 23। ম্যাগনেসিয়াম, Mg মানে ম্যাগনেসিয়াম, পারমাণবিক গুরুত্ব 24। অ্যালুমিনিয়াম, পারমাণবিক Al, পারমাণবিক গুরুত্ব 27। সিলিকন, পারমাণবিক গুরুত্ব 28। ফসফরাস, পারমাণবিক গুরুত্ব 31। সালফার, পারমাণবিক গুরুত্ব 32। ক্লোরিন, পারমাণবিক গুরুত্ব 35.5। পটাশিয়াম, পারমাণবিক গুরুত্ব 39। ক্যালসিয়াম, পারমাণবিক গুরুত্ব 40। এখানে এটি যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, এটা সিলিকন, সিলিকন, কি মানে ফসফরাস, ফসফরাস, এস মানে সালফার, সালফার। দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি করে কাজ করছে। যদি আমরা হাইড্রোজেন থেকে শুরু করি, হাইড্রোজেন মৌলের ক্ষেত্রে তোমার ধর্ম যেমন হাইড্রোজেনের, হাইড্রোজেন এর যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা 1, এই ফ্লোরিন, ক্লোরিন এদের যোজ্যতা হতো 1। কিছু কিছু ক্ষেত্রে এখানে হাইড্রোজেন দ্বিপরমাণবিক, দুটো করে পরমাণু দিয়ে গঠিত। হাইড্রোজেন অণু দুটো করে পরমাণু নিয়ে আছে, ফ্লোরিন দুটো করে পরমাণু নিয়ে আছে, ক্লোরিন দুটি করে পরমাণু নিয়ে আছে, Cl, মানে দুটো করে পরমাণু যুক্ত, এদিকে মিল আছে। ফ্লোরিন, ক্লোরিন যেমন একটি করে ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়, হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, রাসায়নিক ধর্ম মিল আছে, মানলাম। এই হাইড্রোজেন থেকে শুরু করলে দেখো 8 নম্বর মৌল ফ্লোরিন কিনা, 1 2 3 4 5 6 7 8 নম্বর মৌল ফ্লোরিন, ঠিকই আছে। যদি আমরা লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম এখান থেকে শুরু করে দেখো লিথিয়ামের সঙ্গে সোডিয়াম পটাশিয়ামের ধর্ম মিল আছে, এখান থেকে শুরু করে 8 নম্বর মৌল সমধর্মী কিনা, 8 নম্বর 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর মৌল সমধর্মী মৌল, ঠিকই আছে। যদি আমরা এদিকে এই নাইট্রোজেন থেকে শুরু করি, নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা 3 হয়, নাইট্রোজেনের যোজ্যতা কত 3, কি করে বুঝলাম, NH3, NH3, অ্যামোনিয়া। নাইট্রোজেনের একটা পরমাণু কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, নাইট্রোজেনের যোজ্যতা 3, নাইট্রোজেনের যোজ্যতা কত 3, একটা N পরমাণু 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। একই রকম ভাবে যদি তোমার ফসফরাসের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে যৌগ হয় তাহলে PH3 হবে, ফসফরাস হাইড্রাইড হবে, ঠিক আছে। তাহলে এই
নাইট্রোজেন থেকে শুরু করে যদি অষ্টম মৌলে যাই, 1 2 3 4 5 6 7 এই 8, অষ্টম মৌলে সমধর্মী মৌল চলে এলো। নিউল্যান্ডের এই অষ্টক সূত্রটা ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে ঠিকই ছিল, কিন্তু মৌল তো এই কটা নয়। 1866 সাল, সেই সময় প্রায় 60-62টা মৌল আবিষ্কার হয়ে গেছে। 60-62টা মৌল আবিষ্কার হয়ে গেছে। আর এখানে মৌল আছে কটা? এখানে মৌল এখানে 8 8 16 17 18 19টা মৌল আছে, আরো তো মৌল আছে। তো সেখানে কি হলো, এই অষ্টক সূত্রটা কাজ করলো না। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, ঠিকই ছিল। কারণ মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়েছে। অষ্টম সমধর্মী মৌল যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধর্মের মিল আছে প্রত্যেকের। এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেটা আছে, এদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের প্রত্যেকের যোজ্যতা 1। প্রত্যেকের বাইরে কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। প্রত্যেকে একটি করে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার যদি এইটুকু দেখি আমরা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের এদিকে নজর এদিকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকের বাইরের কক্ষে 2 করে ইলেকট্রন আছে। যদি পরমাণু গঠন আমরা করতে যাই, প্রত্যেকের বাইরের কক্ষে 2 করে ইলেকট্রন পাবো। প্রত্যেকের 2 করে ইলেকট্রন বর্জন করে কি করবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। যদি বেরিলিয়ামের কথা ভাবি, এর 2 ইলেকট্রন বর্জন করে Be++ হবে। যদি ম্যাগনেসিয়ামের কথা ভাবি, ম্যাগনেসিয়াম 2 ইলেকট্রন বর্জন করে Mg++ আয়ন। ক্যালসিয়ামের কথা ভাবি, 2 ইলেকট্রন বর্জন করে Ca++ আয়নে পরিণত হয়। স্যার এদের ধর্মের মিল আছে, ধর্মের। তো এবার এখানে যেটা হবে, এই যে বেরিলিয়াম এর সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করে, ক্লোরিন এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়, এটা এরকম হয়ে যাবে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। যদি ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। এদের প্রত্যেকের যোজ্যতা 1। তার মানে কি দাঁড়ালো, যদি আমরা বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের ধর্মটা মুখস্থ রাখতে পারি, বাকিগুলোকে আলাদা করে মুখস্থ রাখতে হবে না। নিউল্যান্ডের সময় মৌল আবিষ্কার হয়েছিল প্রায় 60-62টা। 60-62, এখানে সংখ্যাটা এখানে দেওয়া নেই ধরো, কারণ 63টা মৌল আবিষ্কার হয়েছিল মেন্ডেলিভের সময়। মেন্ডেলিভ তার পরপরই আছে, আর 3 বছর পরে, 3 বছর, এটা তো 66, ওটা 71, তার মানে 5 বছর পরে। 5 বছর পরে মেন্ডেলিভ, সেই সময় 63টা মৌল আবিষ্কার হয়েছে। আমরা একটা দুটো কমই ধরছি, 66 সালের মানে ধরো 60-62টা মৌল আবিষ্কার হয়েছে, আর মেন্ডেলিভ এরপরে আসবে। তো নিউল্যান্ডের যে অষ্টক সূত্রটা আছে, সেটা ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হলো। মেন্ডেলিভ কি বললো? মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলের সমধর্মী মৌলের পুনরাবৃত্তি। অষ্টম মৌল, এখানে একটা বড় জিনিস তিনি করলেন, অষ্টম কথাটা জুড়ে দিলেন। অষ্টম কথাটা জুড়ে দেওয়ার জন্য ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কাজ করলো, তারপরে আর করেনি। বিজ্ঞানীরা থেমে নেই। 1871 সাল, তখন
1871 না 1871 নয় 1869 সাল 1820 বছর পরে মেন্ডেলিভ 1871 সালে না 69 সালে মেন্ডেলিভ মেন্ডেলিভ 1869 সাল মেন্ডেলিভ কি করলেন তিনি একটা পর্যায় সূত্র মেন্ডেলিভের পরে তিনি একটা পর্যায় সূত্র দিলেন, যেমন ডোবেনিয়ার ত্রয়ীসূত্র দিয়েছিল, নিউল্যান্ড অষ্টসূত্র দিয়েছিলেন, এরকম মেন্ডেলিভ পর্যায় সূত্র মেন্ডেলিভ কি করলেন পর্যায় সূত্র দিলেন, পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্রে কি বলা ছিল যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে কি হবে, একটি নির্দিষ্ট পর্যায়ের পর নির্দিষ্ট এখানে অষ্টম মৌল বলে কথাটা বললো না, একটা নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত হয় এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ পর্যায় সূত্র কি এখানে পড়া থাকে 1869 সালে মেন্ডেলিভের পর্যায় সূত্র কি বলছেন, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে পরে কি হবে, একটি নির্দিষ্ট পর্যায়ের পর, সেই নির্দিষ্ট পর্যায়টা অষ্টম মৌল বলে বলছে না, সেটা 3 নম্বর মৌল হতে পারে, 2 নম্বর মৌল হতে পারে, 18 নম্বর মৌল হতে, যাই হোক নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। মেন্ডেলিভের সময় 63টি মৌল মাত্র বিজ্ঞানে জানতো, যেখানে বর্তমানে 118টি মৌল সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা রয়েছে। প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মোট 118টি মৌল আবিষ্কার রয়েছে বর্তমানে, কিন্তু মেন্ডেলিভের সময় 63টি মৌল ছিল। তিনি কি করলেন, এই 63টি মৌলকে তার এই পর্যায় সূত্র অনুসারে সাজিয়ে একটা তালিকা তৈরি করেছিলেন, যে তালিকাটার নাম হলো মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভের সময় আবিষ্কৃত 63টি মৌলকে নিয়ে মেন্ডেলিভের সময় আবিষ্কৃত 63টি মৌলকে নিয়ে যে তালিকা তৈরি করে গেছেন, তা হলো মেন্ডেলিভের পর্যায় সারণী।
মেন্ডেলিফের পর্যায়ে মেন্ডেলিফের সময় আবিষ্কৃত 63টি মৌলকে নিয়ে যে তালিকা তৈরি করে গেছেন সেটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে বর্তমানে নিষ্ক্রিয় মৌলগুলো আমরা জানি। মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়নি। মেন্ডেলিফের সময় কি হয়েছিল? মেন্ডেলিফের সময় যেমন হিলিয়াম তারপরে এলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো নিষ্ক্রিয় মৌল। এগুলো তখন আবিষ্কার হয়নি। এগুলো যে নিষ্ক্রিয় মৌল, এই মৌলগুলো তখন আবিষ্কার হয়নি। তিনি এই মৌলগুলোকে বাদ দিয়ে তালিকা তৈরি করেছিলেন। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। 7টি পর্যায়। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে কি আছে? মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায়, 8টি শ্রেণী ছিল। পরবর্তী সময় বিজ্ঞানীরা কি করেছেন? মেন্ডেলিফের পরবর্তী সময় যে বিজ্ঞানীরা এসেছেন তখন হ্যালোজেন মৌলগুলো, যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়, আরেকটা শ্রেণী বাড়ায়, সেই শ্রেণীটার নাম দেওয়া শূন্য শ্রেণী। নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হলে তখন বিজ্ঞানীরা ওই মেন্ডেলিফের পর্যায় সারণীটাকে কি করলেন? আরেকটা শ্রেণী অতিরিক্ত জুড়ে দিলেন। সেটা হচ্ছে কি? শূন্য শ্রেণী হিসাবে। মানে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে তোমার 9টি শ্রেণী আছে। এখানে 9 নম্বর শ্রেণীটা শূন্য শ্রেণী, যেটা মেন্ডেলিফের সময় ছিল না। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 8টি শ্রেণী ছিল। পরবর্তী সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা কি করলেন? ওই মেন্ডেলিফের পর্যায় সারণীটা ঠিক রেখে আরেকটা শ্রেণী অতিরিক্ত বাড়িয়ে দিয়েছিলেন, যেটার নাম দিয়েছিলেন শূন্য শ্রেণী। এবার আমরা দেখব মেন্ডেলিফ সেই সময় 63টা মৌলকে নিয়ে যে তালিকা তৈরি করেছে, তালিকাটা কেমন ছিল? মেন্ডেলিফের সময় 63টি মৌলকে নিয়ে যে তালিকা, সেই তালিকাটা তার সঙ্গে নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়েছে সেই মৌলগুলোকে নিয়ে একটা তালিকা। অর্থাৎ মেন্ডেলিফের সংশোধিত পর্যায়, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী, এটা আমরা একটু দেখব। মেন্ডেলিফের সংশোধিত, এখানে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী যেটা রয়েছে, শুধু অতিরিক্ত যেটা আছে শূন্য শ্রেণীটা,
যেটা শূন্য শ্রেণীটা মেন্ডেলিভ করে যাননি, পরবর্তী সময় বিজ্ঞানীরা সেটা জুড়েছে, নাহলে বাকিটা একই আছে। তাহলে মেন্ডেলিভের যে পড়াশোনা তৈরি করেছিলেন সেই সারণীটা এরকম ছিল। আমার সঙ্গে করে নেবে। এখানে লিখবো শ্রেণী, নিচে লিখবো পর্যায়, নিচের দিকে পর্যায়, ডাইনে তরফ শ্রেণী। পর্যায়গুলো কি ছিল? এক নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, অনুভূমিক সারিগুলোকে পর্যায়, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 7টা পর্যায় আছে। সাত নম্বর পর্যায়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি আছে? 7টি পর্যায় আছে। খাতাটা ঘুরিয়ে নিয়ে করবে, খাতাটা ঘুরিয়ে নিয়ে করবে, খাতাটা চওড়ার দিকে দরকার হবে, খাতাটা ঘুরিয়ে নিয়ে করো। আমাদের 9খানা শ্রেণী করতে হবে, 9খানা শ্রেণী। তাকাবে। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর শ্রেণী, 5 নম্বর শ্রেণী, 6 নম্বর শ্রেণী, 7 নম্বর শ্রেণী, 8 নম্বর শ্রেণী, আর এটা হচ্ছে 0 শ্রেণী। 0 শ্রেণীটা মেন্ডেলিভের সময় ছিল না, বাকিগুলো ছিল। এই প্রত্যেকটা শ্রেণীকে আবার উপশ্রেণী এ বি তে ভাগ করা হয়েছে, 1 থেকে 7 পর্যন্ত। প্রত্যেকটাকে আবার উপশ্রেণী এ, উপশ্রেণী বি তে ভাগ করা হয়েছে। এটা এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানেও তাই, এ বি। আট নম্বর শ্রেণীটা কিছু করা হয়নি। 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলো এ বি দুটো করে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীটা, অর্থাৎ এখানে যেটা 0 শ্রেণী আমরা দেখালাম, এটা মেন্ডেলিভের সময় ছিল না, সংশোধিত লেখা আছে, পরবর্তী সময় বিজ্ঞানীরা জুড়েছে ওটাকে। তো এই যে 1 নম্বর শ্রেণী এ উপশ্রেণীতে আছে হাইড্রোজেন, 1 নম্বরের এ উপশ্রেণীতে কি আছে? হাইড্রোজেন, যার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1। এরপরে বাকি এখানে কিছু নেই। একদম শেষে 0 শ্রেণীতে আছে হিলিয়াম, পারমাণবিক গুরুত্ব 4। হিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 4। এরপরে লিথিয়াম, পারমাণবিক গুরুত্ব 7। লিথিয়াম এলআই, এর পারমাণবিক গুরুত্ব 7। এই এ উপশ্রেণীতে হবে। 1 এর এ উপশ্রেণীতে লিথিয়াম, 2 এর এ উপশ্রেণীতে বেরিলিয়াম,
পারমাণবিক গুরুত্ব 9, বেরিলিয়াম 2 এর এ উপশ্রেণীতে বেরিলিয়াম। এবার তারপর লক্ষ্য রাখো, এবার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর শ্রেণীগুলো হবে তখন বি উপশ্রেণীতে আসবে। কি আসবে প্রথমে? বোরন, পারমাণবিক গুরুত্ব 10.8। এখানে বিতে থাকবে যে কার্বন, পারমাণবিক গুরুত্ব 12, কার্বনের 12। 5 এর বি উপশ্রেণীতে যে নাইট্রোজেন, পারমাণবিক গুরুত্ব 14। এখানে যে অক্সিজেন 6 এর বি উপশ্রেণীতে পারমাণবিক গুরুত্ব 16। 7 এর বিতে আছে ক্লোরিন, পারমাণবিক গুরুত্ব 19। আর 0 শ্রেণীতে হচ্ছে নিয়ন, পারমাণবিক গুরুত্ব, নিয়নের পারমাণবিক গুরুত্ব 20.18, 20.18। এটা একটু মুখস্থ করার চেষ্টা করো। এখানে মোট কটা মৌল আছে? 1 2 3 4 5 6 7 8টা। মেন্ডেলিভের সময় 7টা ছিল, ওই নিয়নটা ছিল না। হয়েছে। এবার লিথিয়ামের নিচে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, এই এ উপশ্রেণী থাকবে। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, এই এ উপশ্রেণী ম্যাগনেসিয়াম, পারমাণবিক গুরুত্ব 24। এই দুটো এতে থাকবে, এরপর সব বিতে চলে যাবে। এরপরে কি? অ্যালুমিনিয়াম 3 এর বিতে, অ্যালুমিনিয়াম পারমাণবিক গুরুত্ব 27। 4 এর বিতে সিলিকন, পারমাণবিক গুরুত্ব 28। 5 এর বিতে ফসফরাস, পারমাণবিক গুরুত্ব 31। সালফার, পারমাণবিক গুরুত্ব 32। এটা হচ্ছে ক্লোরিন, পারমাণবিক গুরুত্ব 35.5। আর্গন, পারমাণবিক গুরুত্ব 39.9। হয়েছে। এরপরে দেখো 4 নম্বর যে পর্যায়টা আছে, 4 নম্বরে প্রথমে পটাশিয়াম, পারমাণবিক গুরুত্ব 39। পটাশিয়াম, ক্যালসিয়াম, পারমাণবিক গুরুত্ব 40। এবার একটু লক্ষ্য করার আছে, এবার যে মৌলগুলো লিখবো সব এতেই থাকবে। ক্যালসিয়ামের পরে ক্যালসিয়াম 40, তারপরে পরবর্তী যে মৌলটা আছে ক্যালসিয়ামের পরবর্তী স্ট্রনসিয়াম, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম এসসি, স্ক্যান্ডিয়াম এখানে এতে এসসি, এসসি, এসসি হচ্ছে স্ক্যান্ডিয়াম, পারমাণবিক গুরুত্ব 45। এটার নাম কি? স্ক্যান্ডিয়াম, দন্ত ছয় কয় যফল আকার দন্তন্য, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম। এটা কোথায়? 3 নম্বর শ্রেণীর এ উপশ্রেণীতে, এতে আছে, বিতে নয়। স্ক্যান্ডিয়াম 4 এর এ। টাইটেনিয়াম 48, পারমাণবিক গুরুত্ব 8। এটা টাইটেনিয়াম, টাইটেনিয়াম, টাইটেনিয়াম। 5 এর এ, 5 এর এতে আছে আর্সেনিক, 5 এর এতে আর্সেনিক, আর্সেনিক 5 এর এ। টাইটেনিয়াম না, ভ্যানাডিয়াম হবে, ভ্যানাডিয়াম 5 এর এতে ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম 5 এর এতে ভ্যানাডিয়াম, ভি, পারমাণবিক গুরুত্ব 51। এটা যে ভ্যানাডিয়াম, পারমাণবিক গুরুত্ব 51, ভ্যানাডিয়াম। তারপরে ক্রোমিয়াম, 6 এর এতে ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে পারমাণবিক গুরুত্ব 52। 7 এর এতে ম্যাঙ্গানিজ, Mn, পারমাণবিক গুরুত্ব 55।
ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হয়েছে, সব এতে আছে। এই মৌলগুলো সব কোথায় আছে? এ শ্রেণীতে সবাই আছে, এখানে সব এতে আছে। এই এরপরে অষ্টম শ্রেণীতে তিনখানা মৌল আছে। অষ্টম শ্রেণীতে তিনখানা মৌল, মৌলগুলো তার নাম জানিস। একটা হচ্ছে Fe মানে লোহা, পারমাণবিক গুরুত্ব কত? 56। আয়রন কোবাল্ট CO, পারমাণবিক গুরুত্ব 58.9। নিকেল, পারমাণবিক গুরুত্ব 58.7। তারপর আছে কি? আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক গুরুত্ব 83.6, 83.6, 83.6। চার নম্বর শ্রেণীতে আরো মৌল আছে। এবার বি উপশ্রেণীতে হবে। 4 নম্বরের বিতে, এবার 4 নম্বর পর্যায়ের বি উপশ্রেণী, এখানে আছে কি? জিঙ্ক, জিঙ্ক না কপার আছে, কপার, কপার CU, কপার। পারমাণবিক গুরুত্ব 63.5। এখানে আছে জিঙ্ক Zn, পারমাণবিক গুরুত্ব 65.3। এখানে কিছু জায়গা বদল করেছে। তারপরে 3-এর বিতে আছে গ্যালিয়াম, 3-এর বিতে গ্যালিয়াম Ga মানে গ্যালিয়াম। 4-এর বিতে আছে জার্মেনিয়াম Ge, 4-এর বিতে জার্মেনিয়াম, 4-এর বিতে কি আছে? জার্মেনিয়াম। 5-এর বিতে আছে আর্সেনিক, 5-এর বিতে এখানে আছে আর্সেনিক As, 5-এর বিতে আর্সেনিক। 6-এর বি শ্রেণীতে আছে সেলিনিয়াম, সেলিনিয়াম Se, সেলিনিয়াম। আর 7-এর বিতে আছে, 7-এর বিতে ব্রোমিন আছে, 7-এর বিতে ব্রোমিন Br, 7-এর বিতে ব্রোমিন Br। এরপরে 5 নম্বর পর্যায়ে আছে রুবিডিয়াম Rb, রুবিডিয়াম Rb, পারমাণবিক গুরুত্ব 85.5, 85.5। এবার দেখো মেন্ডেলিফে এই পারমাণবিক গুরুত্বগুলো মুখস্থ রাখতে হবে না, ভয় পাওয়ার কিছু নেই। শুধু মেন্ডেলিফের পর্যায় সারণী বোঝার জন্য এগুলো লেখা হয়েছে। এটাকে নিয়ে পরে অন্য জিনিস মুখস্থ রাখতে, সেটা বলছি। দেখো মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা করা হলো, মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুসারে হয়েছে। মেন্ডেলিফ কি বলেছিলেন? মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্তি হবে। মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্তি হবে। দেখো তাই হয়েছে। যদি আমরা হাইড্রোজেন থেকে শুরু করি, হাইড্রোজেন থেকে শুরু করি 3 নম্বর মৌলে সমধর্মী মৌল আছে। হাইড্রোজেনের পরবর্তী 3 নম্বর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হাইড্রোজেনের সঙ্গে লিথিয়ামের রাসায়নিক মিল আছে। হাইড্রোজেনের যোজ্যতা 1, লিথিয়ামের যোজ্যতা 1।
হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে H প্লাস আয়নে পরিণত হয়, লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Li প্লাস আয়নে পরিণত হয়। মিল আছে? তাহলে 3 নম্বর মৌলের সমধর্মী মৌল ফিরে পেলাম। যদি শূন্য শ্রেণীকে বাদই দেই তাহলে দ্বিতীয় মৌলের সমধর্মী মৌল পাচ্ছি 2 নম্বর মৌলে। যদি আমরা লিথিয়াম থেকে শুরু করি, দেখো 9 নম্বর মৌলের সমধর্মী মৌল হচ্ছে 9 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 নম্বর। 9 নম্বরের সমধর্মী লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মে মিল আছে। এটা আগে আমরা ঘন্টাখানি আগে আলোচনা সেটা দেখিয়েছি। লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মে মিল আছে। লিথিয়ামের যোজ্যতা 1, সোডিয়ামের যোজ্যতা 1। লিথিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সোডিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম ধাতু, সোডিয়াম ধাতু। লিথিয়াম সোডিয়াম এরা তীব্র ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু এরা তীব্র ক্ষার তৈরি করে। তাহলে প্রথমে হলো তৃতীয় মৌলের সমধর্মী মৌল, এরপরে কি হলো নবম মৌলের সমধর্মী মৌল, যেটা নিউল্যান্ড সেখানে ফেল করে গেছিলেন, উনি অষ্টম মৌলটা গুরুত্ব দিয়েছিলেন। এখানে 3 নম্বর মৌলের সমধর্মী মৌল পেলাম, 9 নম্বর মৌলের সমধর্মী মৌল পেলাম। যদি আমি শূন্য শ্রেণীটা বাদ দিই তাহলে অষ্টম মৌল হবে নিউল্যান্ড। কিন্তু এবার সোডিয়াম থেকে যখন শুরু করব, সোডিয়াম থেকে শুরু করলে 9 নম্বর মৌল পটাশিয়ামের ধর্ম মিল আছে। যদি ম্যাগনেসিয়াম থেকে শুরু করি 9 নম্বর মৌল ক্যালসিয়ামের ধর্ম মিল পাবো। কিন্তু যদি আমরা পটাশিয়াম থেকে শুরু করি তখন আর এই রুবিডিয়াম হচ্ছে সমধর্মী মৌল। রুবিডিয়াম বাই লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের সঙ্গে রুবিডিয়ামের ধর্মে মিল আছে, কিন্তু এটা 9 নম্বর নয়। এখানে কতগুলো মৌল আছে? পটাশিয়াম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 নম্বরের সমধর্মী মৌল পাচ্ছি। তাহলে পটাশিয়াম থেকে শুরু করলে পরে আর আমি 9 নম্বর মৌলের সমধর্মী মৌল পাচ্ছি না। কত কোথায় পাচ্ছি? 19 নম্বরের সমধর্মী মৌল পাচ্ছি, যেটা নিউল্যান্ড ফেল করে গেছিল, মেন্ডেলিভ সেখানে তার ওই সূত্র দিয়ে সফলতা পেয়ে গেল। নিউল্যান্ড বলেছিল মৌলগুলোকে সাজালে, পরমাণু গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলের সমধর্মী আসবে। এখানে অষ্টমে হচ্ছে না, কিসে হচ্ছে? একটা নির্দিষ্ট পর্যায়ের পরে, কখনো 3 নম্বর পর্যায়ে, কখনো 9 নম্বর পর্যায়ে, কখনো 19 নম্বরের পর্যায়ে। 19 নম্বর স্থানে এসে সমধর্মী, এটা কি মাথা ঢোকাতে পারে পেরেছি? এবার ঠিক আছে, এই মেন্ডেলিভের পজিশনকে এবার এখান থেকে যেটা আমার আছে, দেখো মেন্ডেলিভের এই পজিশন, এই সজ্জার ফলে সমধর্মী মৌলগুলো একটা উলম্ব সজ্জার স্থান পেয়ে গেছে। মেন্ডেলিভ এই যে পজিশন তৈরি করেছেন, এতে কি হয়েছে? আরো আছে, ওই আরো লিখে মাথা খারাপ করতে যাচ্ছিল, আর আমার সব মুখস্থ নেই। মৌলগুলোকে সমধর্মী মৌল একটা উলম্ব স্তম্ভের স্থান পেয়ে, যেমন ধরো এই যে মৌলগুলো আছে, এরা সব সমধর্মী মৌল, এরা একটা উলম্ব স্তম্ভের স্থান আছে। তাকাও, তোমাকে মুখস্থ করানো হলো হাইড্রোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে Hi+ আয়নে পরিণত হয়। এই তিনটা কথা যখন মুখস্থ করানো হলো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সম্বন্ধে আর মুখস্থ করাতে হবে না, একই জিনিস হবে। পটাশিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, পটাশিয়াম একটা ইলেকট্রন বর্জন করে K+ আয়নে পরিণত হবে, পটাশিয়ামের যোজ্যতা 1 হয়ে গেল। একটা মুখস্থ করলে আলাদা করে মুখস্থ করতে হচ্ছে। বেশ, আবার এদিকে দেখো, যদি আমরা এই মৌলগুলোর কথা ভাবি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, তোমাকে মুখস্থ করা মানে বেরিলিয়াম মুখস্থ করা। বেরিলিয়াম এর তোমার এর বাইরে কক্ষ দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন বর্জন করে Be++ আয়নে পরিণত হয়। বেরিলিয়ামের যোজ্যতা 2, তাহলে আলাদা করে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন পড়তে হবে?
করতে হবে। সমধর্মী মৌলগুলো একটা উলম্ব স্তম্ভে স্থান পেয়ে গেছে। এদিকে দেখো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের ধর্মের সব মিল আছে, এরা হ্যালোজেন মৌল বলা হয়। সমধর্মী মৌলগুলো একটা উলম্ব স্তম্ভে স্থান পেয়ে গেছে। নিষ্ক্রিয় মৌলগুলো উলম্ব স্তম্ভে স্থান পেয়ে গেছে। নিষ্ক্রিয় মৌল মানে যারা কোনো সাথে পাশে থাকে না, কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, কারোর সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া মানে কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়ায় না, কখনো পুরো নিরপেক্ষ থাকে। হ্যালোজেন মৌলগুলো, সমধর্মী মৌলগুলো। এই মেন্ডেলিভের এই পর্যায় সারণী যেটা তৈরি করলেন, এই পর্যায়ের গুরুত্বটা কোথায়? মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব, মেন্ডেলিভের পর্যায় সারণী অনুসারে যে তালিকা তৈরি করা হয়েছে তার গুরুত্বটা এখানে, সমধর্মী মৌলগুলো একটি উলম্ব স্তম্ভে স্থান পেয়ে গেছে। সমধর্মী মৌলগুলো একটা উলম্ব স্তম্ভে স্থান পেয়েছে, যার ফলে কোনো একটা স্তম্ভের বা কোনো একটা শ্রেণীর সমধর্মী মৌলগুলো একটা কোনো একটা শ্রেণীর উলম্ব স্তম্ভে স্থান পেয়েছে। মানে ওই শ্রেণীর একটা মৌল ধর্ম জানা থাকলে অন্য মৌলগুলোর ধর্ম আলাদা করে জানা দরকার নেই, এটা একটা গুরুত্ব। মেন্ডেলিভের তার পর্যায় সারণী তৈরি করতে গিয়ে 7টি পর্যায়ে 8টি শ্রেণী করেছিলেন তো, সেই সময় 63টি মৌল আবিষ্কার হয়েছিল। তিনি কতগুলো জায়গায় ফাঁকা স্থান রেখে গেছিলেন যেগুলো মৌল তখনও আবিষ্কার হয়নি। যেমন এই যে গ্যালিয়াম তখন আবিষ্কার হয়নি, তখন তোমার গ্যালিয়াম আবিষ্কার হয়নি। তারপরে এটা তো জার্মেনিয়াম, জার্মেনিয়াম, গ্যালিয়াম জিএ, এই মৌলগুলো তখন আবিষ্কার হয়নি। তিনি ওই মৌলগুলো তখন বসাননি, এই যে জায়গাগুলো তখন এগুলো বসানো হয়নি, মেন্ডেলিভ এগুলো বসায়নি, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে এইখানে মৌল আবিষ্কার হবে আগামী দিনে, এবং সেই মৌলগুলো ধর্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা পরে সঠিক হয়েছিল। মেন্ডেলিভের এই পর্যায় সারণী তৈরি করতে গিয়ে তার যেমন গুরুত্ব রয়েছে, এরকম তার এই তালিকার মধ্যে ত্রুটিও আছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ত্রুটি কি ত্রুটি আছে? তিনি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে তালিকা তৈরি করেছিলেন। পারমাণবিক গুরুত্ব বাড়বে, পরবর্তী পর্যায়ে মৌল চলে যাবে। একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে এটা কি আর্গন, আর্গনের পারমাণবিক গুরুত্ব কত? 39.9। এখানে পটাশিয়াম, পারমাণবিক গুরুত্ব কত? 39। আর্গনটা তো আগে আছে, পরের পর্যায়ে মৌলটার পারমাণবিক গুরুত্ব বেশি হওয়ার কথা ছিল, আছে কি? এটা একটা ত্রুটি। তিনি যদিও বলেছিলেন সমধর্মী মৌলগুলো একটা নির্দিষ্ট মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটা নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌল পুনরাবৃত হবে, সেই অনুসারেই করেছেন। কিন্তু কিছু ক্ষেত্রে তিনি সমধর্মী মৌলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন পটাশিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্ম মিল আছে, পটাশিয়ামের ঘরে ডেকে রেখেছেন, পারমাণবিক গুরুত্ব যদিও মিলল না, পারমাণবিক গুরুত্ব কম, আর্গনের থেকে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কম, তবু তিনি এই সোডিয়ামের তলায় রাখলেন। এটা একটা ত্রুটি, যে পারমাণবিক গুরুত্ব কম হওয়া সত্ত্বেও তিনি কি করলেন, পরের শ্রেণী পর্যায়ে নিয়ে মৌলটাকে রেখেছেন। এটা আবার যখন আইসোটোপ আবিষ্কার হয়, আইসোটোপ মানে কোন মৌলের একাধিক পারমাণবিক গুরুত্ব যদি থাকে, একাধিক পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক গুরুত্ব বেশি হবে। যেমন ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35 আছে, আবার 37 আছে। তার 35-37 কে কি করেছেন তিনি এক জায়গায় রেখেছেন। এই ক্লোরিন যেটা আছে
এর আইসোটোপ আবিষ্কারের পর দেখা যায় পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা পাওয়া যাচ্ছে। এরকম ইউরেনিয়াম, এর পারমাণবিক গুরুত্ব 235 আছে, আর 232ও আছে। 232 235কে তিনি এক জায়গায় রেখেছেন। এটা একটা ত্রুটি তো। আলাদা পারমাণবিক গুরুত্ব হলে তো আলাদা জায়গায় যাওয়ার কথা। এই মেন্ডেলিভের পরের সারণী পড়ার পরে তো এই মেন্ডেলিভের পরের সারণী যে ত্রুটিগুলো আমরা বড় বড় করে দেখতে পেলাম কি, যে পারমাণবিক গুরুত্ব কম পরে স্থান দেওয়া হয়েছে, আবার পারমাণবিক গুরুত্ব একই বলে আইসোটোপগুলোকে একই ঘরে রাখা হয়েছে। এই সমস্যাটা দূর হয়ে গেছে আধুনিক পর্যায় সূত্র অনুসারে। আধুনিক পর্যায় সূত্রতে মেন্ডেলিভের যে তালিকায় যে ত্রুটি ধরা পড়ছিল, মেন্ডেলিভের পর্যায় তালিকায় যে ত্রুটি ধরা পড়েছিল, সেই ত্রুটিগুলো আধুনিক পর্যায় সারণীতে বা আধুনিক পর্যায় সূত্র অনুসারে সংশোধন হয়ে গেছে। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি কি ত্রুটি? পারমাণবিক গুরুত্ব কম পরে স্থান দেওয়া হয়েছে, এটা একটা ত্রুটি। আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব আলাদা, এক জায়গায় রাখা হয়েছে, এরকম ত্রুটি তো। সেই ত্রুটিগুলো দূর হয়ে গেছে কিভাবে? তোমার আধুনিক পর্যায় সূত্র, মানে বর্তমানে যে বিজ্ঞানীরা আছেন তারা আধুনিক পর্যায় সূত্র দিয়েছেন। সেই পর্যায় সূত্র অনুসারে মেন্ডেলিভের যে ত্রুটি ছিল সেটা দূর হয়ে গেছে। আধুনিক পর্যায় সূত্র, আধুনিক আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র বলছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, পারমাণবিক গুরুত্ব হবে না, ভুল করলাম। মৌলগুলোকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে হবে। পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে কি হবে? একটি নির্দিষ্ট পর্যায়ের পর একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। সমধর্মী মৌলের পুনরাবৃত হয়। একটা কথা চেঞ্জ করে দেওয়া হলো, মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক। কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তাকে বলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তাকে বলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। এখানে মেন্ডেলিভের সঙ্গে তার এখানে তফাৎটা কোথায় হচ্ছে? মেন্ডেলিভ এই কথাটা বলেছিল পারমাণবিক গুরুত্ব, আধুনিক বিজ্ঞানীরা কি বললো? পরমাণু ক্রমাঙ্ক অনুসারে। যেমন প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে, বিশেষ প্রজাতির প্রাণীর ক্ষেত্রে কোষের ক্রোমোজোম সংখ্যা আলাদা হয়ে যায়। মানুষের প্রত্যেকটা দেহকোষের মধ্যে 46টি করে ক্রোমোজোম আছে। একটা গরুর শরীরের কোষে 46টা ক্রোমোজোম নেই, অন্য সংখ্যায় আছে। ঠিক আছে, সব
প্রাণী চেঞ্জ মানে প্রজাতি চেঞ্জ হবে, ক্রোমোজোমের সংখ্যা পাল্টে যাবে। এরকম মৌল চেঞ্জ হলে পরে পরমাণু ক্রমাঙ্কটা পাল্টে যাবে। এবার দেখো, এবার আধুনিক পর্যায় সূত্র অনুসারে যেটা মেন্ডেলিফের যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো কি করে ঠিক হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, আমি কেটে দিলাম। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ক্লোরিনের 9, নিয়নের 10, পটাশ সোডিয়ামের 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 19। দেখো তাহলে পরমাণু ক্রমাঙ্ক তো আর্গনের কম আছে, পটাশিয়ামের বেশি আছে। তাহলে যে ত্রুটিটা আমরা মেন্ডেলিফের ক্ষেত্রে দেখতে পেলাম সেটা দূর হয়ে গেল। এবার কি কোন একটা মৌল যেমন ক্লোরিনের আইসোটোপ আছে, আইসোটোপগুলোকে এক জায়গায় রাখতে আপত্তি হবে, কারণ পরমাণু ক্রমাঙ্ক অনুসারে তো মৌলগুলো সাজালে পরে আর এই সমস্যা নেই। পর্যায় সারণীতে তোমার 1A শ্রেণীর যে মৌলগুলো আছে 1A, 1A তে কি কি মৌল আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে আর ফ্রান্সিয়াম আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব লেখা হয়নি, এখানে সিজিয়াম, এখানে 7 নম্বরে ফ্রান্সিয়াম হবে। এখানে 6টা মৌল আছে, এই 6টা মৌলকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা, ক্ষার ধাতু। এই 6টা হচ্ছে ক্ষার ধাতু। এখানে সংখ্যা 6টা, এটা ক্ষার ধাতু। ক্ষার ধাতু সংখ্যা 6টা আছে। হ্যাঁ, প্রথমেরটা কি? এটা লিথিয়াম। না না, ওইটা আরে আই 1 নম্বরে এ উপশ্রেণীতে আছে। এক নম্বরের এ, এই যে একের এ, হাইড্রোজেনটা বাদ, হাইড্রোজেনটা ক্ষার ধাতু নয়, হাইড্রোজেনটাকে বাদ দিয়ে বাকি দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টি মৌল একের এতে আছে। একের এ উপশ্রেণীতে এদেরকে কি বলা আছে? কি ক্ষার ধাতু। ক্ষার ধাতুর সংখ্যা কটা আছে? 6টা। নামগুলো মুখস্থ করে নাও। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। কোথায় মন দিয়েছে বুঝতে পারছিস তো? ক্ষারীয় মৃত্তিকা মৌল, এরপরে ক্ষারীয় মৃত্তিকা মৌল এই 2 এর এতে 2 নম্বর শ্রেণীর এ উপশ্রেণীর মৌলগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে না, এগুলো ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল এখানে 2 এর এ উপশ্রেণীতে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম,
SR, SR মানে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম। বেরিয়াম, বেরিয়াম। আর হচ্ছে কি রেডিয়াম, রেডিয়াম, রেডিয়াম। এখানে কটা মূল্য আছে? 1 2 3 4 6টা আছে, এখানে 6টা, 6টি মৌল আছে। মুখস্থ করে নাও। এগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। প্রথম মৌল হচ্ছে ক্ষার ধাতু, এই 6টা হলো ক্ষার ধাতু, আর পরের 6টা কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। পরীক্ষায় লিখতে দেবে ক্ষারীয় মৃত্তিকা মৌল দুটির নাম বলো। বিএমজি, ভাষা দিয়ে মুখস্থ করো। আমরা যদি 3 নম্বরের বিতে যাই, 3 নম্বরের বিতে যাই, এই যে মৌলগুলো আছে বেরিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরকম আরো নিচে আছে। এখানে ইন্ডিয়াম আছে, আয়ন, ইন্ডিয়াম। তার নিচে গেলে থোরিয়াম আছে, থোরিয়াম, এখানে টিএ, থোরিয়াম। 5টা মৌল আছে। 3 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে 5টা মৌল আছে। কি নাম? বেরিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরিয়াম। এগুলোকে বলে বোরন পরিবার। বোরন পরিবার। বোরন পরিবারে কে কে আছে? বোরন পরিবার, বোরন পরিবার, বোরন পরিবার। বোরন পরিবারে, বোরন পরিবার এখানে আছে কি বেরিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরিয়াম। এই বোরন পরিবারের আরেকটা নাম হচ্ছে বোরন পরিবার। 5টা মৌল আছে। বোরন পরিবারে 5টি মৌল আছে। এখানে তুমি একটা জিনিস জেনে রাখো, এই বোরন পরিবারে যে মৌলগুলো আছে, আধুনিক পর্যায় সারণী যেটা তৈরি করা আছে, আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায়ই আছে, 7টি পর্যায়, আর 18টি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি শ্রেণী আছে। এই বোরন পরিবারটা আধুনিক পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে রাখা আছে, 13 নম্বর শ্রেণীতে আছে, 13 নম্বর শ্রেণী। আর মেন্ডেলিভের ক্ষেত্রে এটা কোথায় আছে? 3 এর বিতে আছে। মেন্ডেলিভের 3 এর বি, আর আধুনিক পর্যায় সারণীতে 13 নম্বর শ্রেণীতে রাখা আছে। তোমরা বলবে যে বোরন পরিবারের মৌলগুলো মেন্ডেলিভের পর্যায় সারণী কোথায় আছে? তোমার 3 এর বি উপশ্রেণীতে আছে। আধুনিক পর্যায় সারণী কোথায় আছে? 13 নম্বর শ্রেণীতে আছে। কার্বন পরিবার, কার্বন পরিবার, কার্বন পরিবার এটা মেন্ডেলিভের পর্যায় সারণীর কোথায় আছে দেখো তো। কার্বন পরিবার, কার্বন এই যে এখানে 4 এর বিতে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আছে না? এই যে 4 এর বিতে আছে, 4 এর বি, কার্বন পরিবার। কার্বন পরিবার 4 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে আছে। কে কে আছে? কার্বন আছে,
সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, টিন, টিন হচ্ছে এসএন, এসএন হচ্ছে টিন, আর হচ্ছে lead, পিবি, সীসা, সীসা, সীসা মানে lead, lead, পাঁচখানা মৌল আছে। এটা আধুনিক পরিসংখ্যানে 14 নম্বর শ্রেণীতে আছে, 14 নম্বর শ্রেণী। আধুনিকে 14, মেন্ডেলিভের 4 এর বি। এরপরে আছে নিকটোজেন পরিবার, নিকটোজেন, নিকটোজেন পরিবার, নিকটোজেন পরিবার। এখানে 5খানা মৌল আছে। কার্বন পরিবারে কটা মৌল আছে? 5টা। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন মানে টিন, আর lead, পিবি, সীসা, 5টা। নিকটোজেন পরিবার, নিকটোজেন পরিবারে আছে 5 এর বিতে আছে, 5 এর বি। আর আধুনিকে আছে কত? 15 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী। আধুনিক পরিধানিক 15 নম্বর শ্রেণী। নিকটোজেন পরিবার। এই নিকটোজেন পরিবারের মৌলগুলো মানে নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, এসবি, এসবি মানে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, বিসমাথ, নাইট্রোজেন, আর্সেনিক, আর্সেনিক হবে একটা, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এটা হচ্ছে আর্সেনিক, এএস মানে আর্সেনিক। এটা হচ্ছে এসবি মানে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, বিসমাথ, বিসমাথ। 5টা মৌল আছে। নিকটোজেন পরিবার, নিকটোজেন পরিবার মেন্ডেলিভের পর্যায় সারণীতে 5 এর বিতে আছে, আর দীর্ঘ পর্যায় সারণীতে 15 নম্বর শ্রেণীতে আছে। 5টা মৌল আছে। কি নাম? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। চালকোজেন, এগুলো সব পরীক্ষায় দেয়। চালকোজেন, চালকোজেন মৌলগুলো আছে মেন্ডেলিভ 6 এর বিতে, 5টা মৌল আছে। চালকোজেন, চালকোজেন পরিবার যেটা আছে, চালকোজেন পরিবার 6 এর বিতে 5টি মৌল আছে। চালকোজেন পরিবার, সে 6টি মৌল কি কি? অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টিই, এটা যে সেলিনিয়াম, এস ই, সেলিনিয়াম, টিও, টলুনিয়াম, টলুনিয়াম, আর একটা হচ্ছে কি? পোলোনিয়াম। এটা হচ্ছে পিও, পোলোনিয়াম, পিও, পোলোনিয়াম, পোলোনিয়াম, পোলোনিয়াম। 5টা মৌল। চালকোজেন পরিবার, চালকোজেন পরিবার যেটা দীর্ঘ পর্যায় সারণীতে 16 নম্বর শ্রেণীতে আছে, 16 নম্বর শ্রেণী। 16 নম্বর শ্রেণীতে 5টা মৌল আছে। চালকোজেন পরিবার কি কি? অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টোলোনিয়াম, পোলোনিয়াম। আর 0 শ্রেণী যেটা রয়েছে, 0 শ্রেণী, 0 শ্রেণী এটা মেন্ডেলিভের 0 শ্রেণী। আর 18 নম্বর শ্রেণী হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণী।
এখানে 5টা মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। জিননটা কত নম্বর আছে? 6 নম্বরে থাকবে। 6 নম্বর না, 5 নম্বরে শেষ হয়ে যাবে। আচ্ছা, জেনন আর রেডন আছে, রেডন আরেকটা আছে, রেডন, জেনন রেডন। এটা 5 তোর যে পর্যায় হিসাবে, এটা 5 নম্বর পর্যায়, এটা 6 নম্বর পর্যায়, এটা 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর পর্যায়। এগুলো হচ্ছে